আসসালামু আলাইকুম ক্লাস 9 দশম শ্রেণীর সবাইকে স্বাগতম প্রতিদিন 10টি এমসিকিউ শিখার মিশনে। আজকে আমরা শিখব বাংলা প্রথম পত্রের 10টি এমসিকিউ। তুমি প্রতিদিন মাত্র 10 থেকে 5টা মিনিট সময় দিতে পারবে না? মাত্র 5 থেকে 10টা মিনিট সময় দিয়ে তুমি 10টা এমসিকিউ শিখতে পারো প্রতিদিন। শুধু এতটুকু না, তোমার এই এমসিকিউ শিখে হয়েছে কিনা তুমি যাচাই করার জন্য তুমি যে পরীক্ষা দিতে পারো। কিভাবে পরীক্ষা দিবা দেখো, এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিংক দেওয়া আছে। এই লিংকে ক্লিক করলে আজকের এই প্রশ্নগুলোর তুমি এমসিকিউগুলোর পরীক্ষা দিতে পারো। সো দেখো, আমরা ডাইরেক্ট আমাদের প্রশ্নে চলে আসি। তো আমরা কিন্তু আরেকটা কথা হচ্ছে, তোমাদের বোর্ড পরীক্ষায় যে গল্প কবিতাগুলো থাকবে, আমরা কিন্তু ওই গল্প কবিতাগুলো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যাবো তোমার বইয়ের। হ্যাঁ, তো দেখো আমরা আজকে পত্তুফোকা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমরা যাব। আমরা পত্তুফোকার গল্পের আজকে পত্তুফোকার গল্প থেকে প্রশ্ন থাকবে, আমাদের 10টা এমসিকিউ থাকবে। সো দেখো, পত্তুফোকার গল্পের যে লেখক পরিচিতিটা আছে তুমি একটু এটা পড়ে নাও, তাহলে আজকের এই প্রশ্নগুলোর উত্তর তুমি ইজিলি ভাবে দিতে পারো। তো দেখো, প্রথম প্রশ্ন আমাদের কি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন? 1720 সালে, 1820 সালে, 1821 সালে, 1920 সালে। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন? তুমি দেখো, পত্তুফোকার গল্পের যে লেখক পরিচিতিটা আছে এটা এখানে লেখা আছে। আর পত্তুফোকার গল্পটা লিখছে কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখো লেখা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা বীরসিংহ গ্রামে, জেলা হচ্ছে মেদিনীপুর, গ্রাম হচ্ছে বীরসিংহ গ্রামে 26শে সেপ্টেম্বর, তারিখ হচ্ছে 26শে সেপ্টেম্বর 1820 সালে জন্মগ্রহণ করেন। তাহলে দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করেন? 26শে সেপ্টেম্বর 1820 সালে। এইভাবে যদি কেউ বুঝি বুঝি পড়ে, তার কি পড়া বাকি থাকে? আমার মনে হয় থাকবে না। এইভাবে ভাঙ্গি বুঝি বুঝি পড়বা। হ্যাঁ, তাহলে কত? 1820 সালে, এটা হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, এবার আমরা চলে যাবো কত নম্বরে? 2 নম্বর প্রশ্নে। আচ্ছা, এবার আসো 2 নম্বর প্রশ্নে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন? কি ক হচ্ছে তোমার কলকাতায়, খ হচ্ছে মেদিনীপুর, গ হচ্ছে বাঁকুড়া, গ হচ্ছে ফরিদপুর। তাহলে দেখো, তুমি প্রথম লাইনটা পত্তুফোকার গল্পের প্রথম লাইনটা দেখো, লেখক পরিচিতির প্রথম লাইনটা কি লেখা আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের একটা স্থান আছে, তারপর মেদিনীপুর জেলা একটা জেলার নাম আছে, তারপর বীরসিংহ গ্রাম একটা গ্রামের নাম আছে। এই 3 জায়গার যে কোনো একটা নাম হলে আমাদের উত্তর হয়ে যাবে। তো আমরা দেখি এখানে আমাদের কোনটা আছে? মেদিনীপুর আছে। হ্যাঁ, যদি এখানে তোমার ফরিদপুর কি ওই 3টার মধ্যে যে কোনো একটা আছে? না, ওইখানে আছে তোমার ভারতের পশ্চিমবঙ্গ, মেদিনীপুর, বীরসিংহ গ্রাম। আচ্ছা, তো দেখো এখানে তোমার কলকাতা নাই, এটা হবে না। বাঁকুড়া এটা হবে না, ফরিদপুর হবে না, আমাদের অ্যান্সার হচ্ছে মেদিনীপুর। ওকে, আচ্ছা, এবার আমরা 3 নম্বর প্রশ্নে দেখি। এবার আমরা শিখবো 3 নম্বর এমসিকিউ। 3 নম্বর এমসিকিউটা দেখো কি লেখা আছে? মেদিনীপুর জেলার কোন গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম হয়? তাহলে দেখো, আবার প্রথম লাইনটা তুমি আবার দেখো, পত্তুফোকার গল্পের লেখক পরিচিতিটা দেখো, প্রথম লাইনটা কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা হচ্ছে মেদিনীপুর, বীরসিংহ গ্রামে 26শে সেপ্টেম্বর 1820 সালে জন্মগ্রহণ করেন। তাহলে প্রশ্ন করছে আমাদের কি, মেদিনীপুর জেলার কোন গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন? মেদিনীপুর জেলার কোন গ্রামে? বীরসিংহ। তো আমরা দেখি এখানে বীরসিংহ কোথায় আমাদের? সবল সিংহ বাদ, তারপর হচ্ছে তারাপুর, এটাও হবে না, এটা হচ্ছে বীরসিংহ গ্রামে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নিশ্চিন্তিপুর এটাও হবে না। তাহলে তুমি দেখো, তুমি এইভাবে পড়বা, লাইনটা ভেঙে বুঝে বুঝে পড়বা। তুমি যদি এইভাবে পড়ো, তোমার পড়া কি বাকি থাকবে? এক অক্ষর বাকি থাকবে না। হ্যাঁ, তো এবার আমরা শিখবো 4 নম্বর এমসিকিউ। তো দেখো, এবার আমরা শিখবো 4 নম্বর এমসিকিউ। কত তারিখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন? দেখো, ওই একটা লাইন থেকে দেখছো কতগুলো প্রশ্ন করা হচ্ছে। সো দেখো, আমরা যদি পত্তুফোকার গল্পের যে লেখক পরিচিতিটা আছে সেটা যদি আমরা পড়ি, তাহলে এই আজকের প্রশ্নের উত্তর আমরা ইজিলি ভাবে দিতে পারি। তো দেখো, প্রথম লাইনটার মধ্যে পত্তুফোকারের লেখক পরিচিতির প্রথম লাইনটার মধ্যে কি লেখা ছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে 26শে সেপ্টেম্বর 1820 সালে জন্মগ্রহণ করেন। তাহলে দেখো, তাহলে বলছে কত তারিখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন? 21শে সেপ্টেম্বর না, 26শে সেপ্টেম্বর, 11ই সেপ্টেম্বর না, 20শে সেপ্টেম্বর না, 26শে সেপ্টেম্বর। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এইভাবে পড়ালেখার নিয়ম হচ্ছে এটা। তুমি আগে বই পড়বা, বই পড়ে তুমি যদি কোন এমসিকিউ ধরো, তুমি দেখবে তোমার সবকিছু তোমার কমন, তুমি ইজিলি ভাবে সবকিছু অ্যান্সার করতে পারবা। সো আগে বইটা পড়ো, তারপরে যে কোনো এমসিকিউ, যে কোনো গাইড বই লো, তুমি এমসিকিউ পড়ো, দেখবে তুমি সবগুলো পারো।
কথা বুঝছো? আচ্ছা, এবার আমরা শিখবো 5 নম্বর এমসিকিউ। আচ্ছা, এবার 5 নম্বর এমসিকিউটা দেখো। এখানে বলা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের জন্মগ্রহণ করে? কোন শতকে? শতক মানে কি? শতক মানে তোমার হচ্ছে 100 সংখ্যার একটা সমষ্টি। শতক শব্দটার অর্থ হচ্ছে 100 সংখ্যার সমষ্টি। তো সালের শতক মানে তোমার 100 সালের সময়কালকে বোঝায়। হ্যাঁ, তো দেখো তুমি ইজিলি ভাবে কোন কবি কোন শতকে জন্মগ্রহণ করছে, তুমি যদি কবির জন্ম তারিখটা জানো তুমি ইজিলি ভাবে এটা লিখতে পারো। কিভাবে দেখো, ধরো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলছে না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন সালে কত শতকের জন্মগ্রহণ করে? তাহলে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করে কত সালে? 1820 সালে। তো আমরা লিখবো 1820 সালে। হ্যাঁ, আচ্ছা, তো দেখো আর তুমি একটা জিনিস বোঝো, প্রথম শতক, ধরো প্রথম শতক শতক শুরু হয়েছে তোমার 1 সাল থেকে 100 সাল, 100 সালকে বলা হয় প্রথম শতক। 1 সাল থেকে 100 সালকে বলা হয় প্রথম শতক। দ্বিতীয় শতক শুরু হয়েছে কত সাল থেকে? 101 থেকে, 101 থেকে 200 বরাবর 200 পর্যন্ত, এই সাল পর্যন্ত হচ্ছে তোমার দ্বিতীয় শতক। এবারে দেখো 1801 থেকে 1900 বরাবর 1900 সাল পর্যন্ত হচ্ছে তোমার কত শতক? 19 শতক। সেটা হচ্ছে তোমার 19 শতক। 19 শতক, ঠিক আছে? 1801 থেকে 19 সাল পর্যন্ত হচ্ছে তোমার 19 শতক। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত শতকে জন্মগ্রহণ করে? 19 শতকে জন্মগ্রহণ করে। তুমি এটা ইজিলি ভাবে কিভাবে দেখো, কোন কবি যদি তোমার 1833 সালে জন্মগ্রহণ করে, তুমি কি করবা? এই কবির 1818টার মানে প্রথম কত সালে জন্মগ্রহণ? 1833 সালে। তো 18 আগে কত? 19। তুমি ধরে তুমি শুধু 18টাকে এক সামনে এগিয়ে দিবা, তাহলে এটা এই কবি হচ্ছে তোমার 19 শতকের কবি। এই কবি কত শতকের? 19 শতকের কবি। ধরো কোনো কবি জন্মগ্রহণ করছে 1720 সালে, তাহলে 17-এর আগে কত? তুমি শুধু প্রথম সংখ্যাটা দেখবা, প্রথম দুই সংখ্যা দেখবা, প্রথম দুই সংখ্যা এটা কত? 17, 17 আগে কত? 18। তাহলে ওই কবি কত শতকের কবি? 18 শতকের কবি। তুমি শুধু যে সালটা আছে সালটার এক এক আগে দিয়ে দিবা, এক সামনে দিয়ে দিবা, তাহলে ওই কবি ওই শতকের কবি। ধরো কোনো কবি যদি জন্মগ্রহণ করে 1933 সালে জন্মগ্রহণ করছে, তাহলে ওই কবি কোন শতকের কবি? 20 শতকের কবি। তুমি শুধু 19-এর আগে এক দিয়ে দিবা, তাহলে 20, তাহলে ওই কবি হচ্ছে তোমার 20 শতকের কবি। এটা শুধু মাথায় এটা রাখবা। বরাবর যদি হয়, ধরো বরাবর 19 শতক আছে, তাহলে এটা 19 শতকের কবি। যদি হয় এরকম 1901 হয়, 1900 কত হয়? 1 হয়, তাহলে এটা হবে তোমার 20 শতকের কবি। যদি বরাবর 19 হয়, এটা 19 শতকের কবি হবে। বরাবর হলে বরাবর যেটা হবে এটা ওই কবি, ওই সালের কবি, ঠিক আছে? ওই শতকের কবি। ওই মানে বরাবর হলে তুমি ওই শতকে নিতে হবে। যেমন যদি বরাবর 1700 হয়, তাহলে এটা 1700 শতকের কবি। বরাবর হলে 1700। আর যদি বরাবর না হয়, 1 2 3 4 দিয়ে 17-এর সাথে তোমার এখানে তোমার 1 2 3 4 যাই দিয়ে দিবে, এই সংখ্যা যাই দিয়ে দিবে, তাহলে তোমাকে কি করতে হবে? 17-এর এক আগে নিতে হবে। 17-এর এক আগে কত? 18। তাহলে এটা 18 শতকের কবি। তাহলে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জন্মগ্রহণ করে? 1820 সালে। 1820 সালে। তাহলে কোন শতকের কবি? 18 আগে আমরা এক দিয়ে দিব, তাহলে কত? 19। তাহলে 19 শতকের কবি। তাহলে আমরা দেখো এখানে 18 আছে, এটা বাদ। 18 না, 18-র এক আগে দিতে হবে, কারণ 18-র সাথে 1 2 3 20 আছে এখানে। তাহলে আমরা 18-র এক আগে নিয়ে নিব, তাহলে এটা হবে 19 শতকের কবি। 20 শতকের কবি না, 21 শতকের কবি না। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের কবি? 19 শতকের কবি। কোন শতকের? 19 শতকের কবি। এটা হচ্ছে আমাদের অ্যানসার। আমি আশা করি বিষয়টা তোমরা বুঝছো। এবার আমরা শিখবো 6 নম্বর এমসিকিউ। তো দেখো 6 নম্বর এমসিকিউটা দেখো কি লেখা আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কোন ভাষায় পণ্ডিত অর্জন করেন? পণ্ডিত অর্জন করেন কোন কোন ভাষায়? তো দেখো তুমি এখানে লেখক প্রত্যুপকারের যে লেখক পরিচিতিটা আছে এখানে লেখা আছে। দেখো তিনি মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কলকাতার সংস্কৃত কলেজের ছাত্র ছিলেন। তিনি ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র। তিনি প্রথমে সংস্কৃত, পরে ইংরেজি ভাষায় পণ্ডিত্য অর্জন করেন। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কোন ভাষায় পণ্ডিত অর্জন করেন? সংস্কৃত, ইংরেজি ভাষায় পণ্ডিত অর্জন করেন। তো দেখো এখানে ক নম্বরে বলা আছে বাংলা ও সংস্কৃত। তাহলে দেখো সংস্কৃত এটাতে করছে, বাট বাংলাতে তো করে নাই, সেজন্য এটা অ্যান্সার হবে না। দেখো সংস্কৃত ও ইংরেজি, হ্যাঁ সংস্কৃত ইংরেজি এই দুই ভাষায় তিনি কি করছেন? পণ্ডিত্য অর্জন করছেন। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ইংরেজি ও পার্সি, দেখো
ফার্সি ভাষা কিন্তু তিনি পণ্ডিত অর্জন করেন নাই, তিনি করছেন কি ইংরেজি ভাষায় পণ্ডিত অর্জন করছেন। তাহলে এটা এই জন্য এটা হবে না, কারণ ইংরেজি করছে, ফার্সি তো করে নাই। এবার দেখো ইংরেজি ও বাংলা, বাংলায় তিনি করে নাই, ইংরেজিতে করছে, সেজন্য এটাও হবে না, কারণ বাংলাতে উনি করেন নাই। আমাদের অ্যান্সার হবে খ নম্বর, সংস্কৃত ইংরেজি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওকে, তো দেখো এবার 7 নম্বর এমসিকিউ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতার কোন কলেজের ছাত্র ছিলেন? কলকাতার কোন কলেজের ছাত্র ছিলেন? আমরা এমসিকিউটা কিন্তু আগের এমসিকিউর মধ্যে পড়েছি। দেখো তুমি লেখক পরিচিতিটার মধ্যে দেখো, এখানে লেখা আছে তিনি কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র ছিলেন। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের ছাত্র ছিলেন? কলকাতার সংস্কৃত কলেজের ছাত্র ছিলেন। প্রেসিডেন্সি কলেজ এটা বাদ, এটা হবে না। সিটি কলেজ এটা হবে না। সংস্কৃত কলেজ, হ্যাঁ এটা হচ্ছে আমাদের উত্তর। এখানে আমাদের লেখক পরিচিতির মধ্যে কিন্তু লেখা আছে তিনি কলকাতার সংস্কৃত কলেজের ছাত্র ছিলেন। বাংলা কলেজ না, এটাও হবে না। অ্যান্সার হচ্ছে আমাদের সংস্কৃত কলেজের ছাত্র ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবার আমরা শিখবো 8 নম্বর এমসিকিউ। আচ্ছা, এবার আমরা শিখবো 8 নম্বর এমসিকিউ। এখানে বলা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেন দয়ার সাগর উপাধি দেওয়া হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেন দয়ার সাগর উপাধি দেওয়া হয়? তুমি দেখো প্রত্যুফকার গল্পে লেখক পরিচিতিটা দেখো এখানে হাইলাইট হচ্ছে, লেখা আছে কি দানশীলতার জন্য তাকে দয়ার সাগর উপাধি দেওয়া হয়। দানশীলতার জন্য তাকে কি বলা হয়? দয়ার সাগর বলা হয়। কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তাহলে দেখো মেধার জন্য না, আমরা জানি দানশীলতার জন্য। দানশীলতার জন্য, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দানশীলতার জন্য। কর্মতৎপরতার জন্য না, শিক্ষার জন্য না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কেন দয়ার সাগর উপাধি দেওয়া হয়? দানশীলতার জন্য। সো এবার আমরা শিখবো 9 নম্বর এমসিকিউ। আচ্ছা, এবার আমরা শিখবো 9 নম্বর এমসিকিউ। এখানে কি বলা আছে দেখো, নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান? অবদান বলতে কি বোঝায়? অবদান বলতে নিচের কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছে। তো দেখো ক নম্বরে কি বলা আছে, ভাষার ব্যুৎপত্তি নির্ণয়। তিনি কি ভাষার ব্যুৎপত্তি নির্ণয় করছেন? তুমি দেখো প্রত্যুপকার গল্পের লেখক পরিচিতিটা দেখো, তুমি স্ক্রিনে দেখো হাইলাইট হচ্ছে, কি লেখা আছে এখানে? তিনি কি করছেন? সুশৃঙ্খলা পদবিন্যাস করছেন। কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সুশৃঙ্খলা পদবিন্যাস যথাযথভাবে জ্যোতিচিহ্ন প্রয়োগ করছেন এবং সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। তিনি কি করছেন? সুশৃঙ্খলা পদবিন্যাস করছেন, যথাযথভাবে জ্যোতিচিহ্ন প্রয়োগ করছেন। তিনি ভাষার ব্যুৎপত্তি নির্ণয়, ভাষার ব্যুৎপত্তি নির্ণয় বলতে ভাষার মূল শব্দটার উৎপত্তি, মূল অর্থ এবং কোন ভাষা থেকে ভাষাটা এসেছে এটা খুঁজে বের করা, এটা কি তিনি করছেন? না, এটা তিনি করেন না, সেজন্য এটা অ্যান্সার হবে না। নতুন শব্দের যথাযথ প্রয়োগ, নতুন শব্দ মানে নতুন শব্দ যথাযথ প্রয়োগ করছেন। তিনি কি করছেন? জ্যোতিচিহ্নে যথাযথ প্রয়োগ করছেন, নতুন শব্দের যথাযথ প্রয়োগ করেন নাই, তিনি জ্যোতিচিহ্নের করছেন। তাহলে এটাও অ্যান্সার হবে না। তাহলে দেখো ঘ নম্বর কি বলা আছে, গদ্যের বইয়ের জৌলুস আবিষ্কার। জৌলুস মানে কি? জৌলুস মানে তোমার সৌন্দর্য, আকর্ষণ, গৌরবময় রূপ ইত্যাদিকে বোঝায়। তিনি গদ্যের বইয়ের জৌলুস আবিষ্কার করছেন? না, তিনি গদ্যের বইয়ের জৌলুস আবিষ্কার না, তিনি করছেন সুশৃঙ্খলা পদবিন্যাস যথাযথভাবে জ্যোতিচিহ্ন প্রয়োগ করছেন। তারপরে ঘ নম্বর কি বলা আছে, গদ্যের অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার। গদ্যের অভ্যন্তর শৃঙ্খলা আবিষ্কার করছেন? হ্যাঁ, তিনি সুশৃঙ্খলা পদবিন্যাস করছেন। তো গদ্যের ভিতরের সুশৃঙ্খলা আবিষ্কার করছেন তিনি। সো এইটাই হচ্ছে অ্যান্সার। সো এটাই আমাদের অ্যান্সার। গদ্য মানে কি? কবিতা, আর পদ্য মানে কি? গল্প। এগুলো তো অনেকে বোঝো না, এর জন্য বললাম গদ্য মানে গল্প। ওকে, সো তিনি কি করছেন? গল্পের ভিতরের সুশৃঙ্খলা আবিষ্কার করছেন। তাহলে কোনটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান? গদ্যের অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার। সো এবার আমরা শিখবো 10 নম্বর এমসিকিউ। সো আজকে আমরা চলে এসেছি আমাদের সর্বশেষ এমসিকিউর মধ্যে, 10 নম্বর এমসিকিউর মধ্যে। আমরা প্রতিদিন কিন্তু 10টা এমসিকিউ করে শিখবো। সো দেখো আমাদের সর্বশেষ এমসিকিউর মধ্যে কি বলা হয়েছে, বাংলা ভাষার জ্যোতিচিহ্ন প্রয়োগে কৃতিত্ব কার? জ্যোতিচিহ্ন প্রয়োগ করছে কে? আমরা কিন্তু 9 নম্বর এমসিকিউর মধ্যে এটা পড়ে আসছি। সো দেখো তুমি প্রত্যুপকারের লেখক পরিচিতিটা দেখো, তুমি স্ক্রিনে দেখবে হাইলাইট হচ্ছে, কি এখানে লেখা আছে, সুশৃঙ্খল পদবিন্যাস যথাযথভাবে জ্যোতিচিহ্ন প্রয়োগ এবং সাহিত্য গদ্য রচনার জন্য কাকে বাংলা ভাষার গদ্যের জনক বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।
এটা কি জ্যোতিষচিহ্ন প্রয়োগ করছে কি, যথাযথভাবে জ্যোতিষচিহ্ন প্রয়োগ করছে কে, মাইকেল মধুসূদন দত্ত? না। কাজী নজরুল ইসলাম? না। সেটা করছে কে, আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যথাযথভাবে বাংলা ভাষা যথাযথ জ্যোতিষচিহ্ন প্রয়োগ করছেন কে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সো আশা করি তোমরা আজকে 10টা এমসিকিউ ভালোভাবে বুঝছো। সো তো কিন্তু তোমাদের পরীক্ষার ব্যবস্থা আছে, তোমরা আরেকটু তোমাদের যাচাই করে নিতে পারো তোমার আজকে কতটুকু শিখে হলো। সো কিভাবে পরীক্ষা দিবা, কমেন্ট বক্সে একটা লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করলে তুমি যে আজকের ক্লাসের পরীক্ষা দিতে পারো। সো তাড়াতাড়ি পরীক্ষা দাও। তোমরা কে কত পাবা সে নাম্বার কিন্তু আমার কাছে আসবে। তোমরা পরীক্ষা দিয়ে কে কত পাচ্ছ সেটা কিন্তু আমি দেখবো। সো তাড়াতাড়ি পরীক্ষা দাও। এন্ড দেখা হচ্ছে তোমাদের আগামী 10টা এমসিকিউর ক্লাসে। সো আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।